হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স @SM চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। আজ তোমাদের শুরু করছি নতুন মডেল কোশ্চেন পেপার নাম্বার 9। এর আগে 8খানা মডেল কোশ্চেন পেপার আপলোড করা হয়েছে, তাই তোমাদের বলবো প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নিও এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো আজকের প্রথম কোশ্চেন, 9 নম্বর মডেলের প্রথম কোশ্চেন, মডেল 9। বলেছে যে একটি গ্যাসীয় হাইড্রোকার্বনে ওজন হিসাবে 25% হাইড্রোজেন উপস্থিত থাকলে হাইড্রোকার্বনটির স্থূল সংকেত হবে অপশান এ CH4, অপশান বি C2H4, অপশান সি C2H6, অপশান ডি C3H6। বলেছে কত? একটি গ্যাসীয় হাইড্রোকার্বন যার ওজন হিসাবে কত আছে 25% হাইড্রোজেন উপস্থিত আছে, তবে তার মূল হাইড্রোকার্বনটির স্থূল সংকেত কেমন হবে? যদি আমরা অপশান নিতে আছে কি CH4 ধরে নিই, CH4 এর আণবিক ওজন কত আসছে 12 + 4 = 16 গ্রাম। আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি কত, যে মোট পরিমাণ হাইড্রোজেন আছে 12, এই হাইড্রোজেন আছে 4 আর মোট আছে 16, তো এটা কত রেশিও আসছে 1/4 আসছে না? মানে এই যে যৌগটা মিথেন যৌগের ভিতরে CH4 এর ভিতরে কারো হাইড্রোজেন আছে কতটুকু 4, হাইড্রোজেনের পারমাণবিক ওজন 4, টোটাল যৌগটার আণবিক ওজন 16 × 100। এই করে তো আমরা কি হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করি। হাইড্রোজেনের শতকরা পরিমাণ কাটলে কত আসছে 25 = 25%। আমাদের উত্তর ছিল কি? উত্তর ছিল অপশান এ হচ্ছে আমাদের উত্তর। এ হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। দেখা হলো করে 1 নম্বর উত্তর হচ্ছে গ্যাসীয় হাইড্রোকার্বনের ওজন হিসাবে 25% হাইড্রোজেন রয়েছে। CH4 যৌগের ভিতরে সি এর ভর হচ্ছে 12 এবং কার্বন এইচ এর ভর হচ্ছে 4, 4টে এইচের 4, টোটাল ভর হচ্ছে 16। এখানে 4 গ্রাম হাইড্রোজেন আছে 16 গ্রাম হাইড্রোকার্বনের ভিতরে, অর্থাৎ 1/4 অনুপাতে নিয়ে গেলে কত আসবে 25%, সরি অনুপাতে নয় পার্সেন্টেজে নিয়ে গেলে 25%। উত্তর হচ্ছে অপশান এ। 2 নম্বর কোশ্চেন দেখো, এই গেল 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে যে একটা বিবৃতি দেওয়া আছে, বিবৃতি এতে বলেছে কি, যে এ বিবৃতিতে বলেছে যে Na এর পারমাণবিক ভর 23U। এর কারণ আর হিসাবে কি বলেছে? আর হিসাবে বলেছে যে একটি Na পরমাণু একটি কার্বন 12 আইসোটোপের তুলনায় 23 গুণ ভারী। এখানে বিবৃতি 1 যেটা বলেছে Na এর পারমাণবিক ভর আমরা 23 রূপেই জানি, তাই বিবৃতি 1 কি ঠিক, কারণ Na এর পারমাণবিক ভর কত হয় 23 হয়। আর 2 নম্বর কারণ বলেছে কত, Na পরমাণু কার্বন 12 আইসোটোপের তুলনায় 23 গুণ ভারী। কিন্তু অ্যাকচুয়াল কী হয়? অ্যাকচুয়াল হয় কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের 23 গুণ ভারী হয়, এত অংশের 23 গুণ ভারী হয়। তাই অপশান আর যেটা কারণ, যেটা রিজন আর বলেছে সেটা ভুল। তাই আমাদের এখানে উত্তর কি আসবে 2 নম্বর প্রশ্নের? 2 নম্বর প্রশ্নের উত্তর আসবে অপশান সি, অর্থাৎ 1 সঠিক কিন্তু আর সঠিক নয়। উত্তর হবে অপশান সি, 1 সঠিক কিন্তু আর সঠিক নয়। নেক্সট কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার 3। কি বলেছে 3 নম্বর কোশ্চেন? রক্তে গ্লুকোজ C6H12O6 এর গাঢ়ত্ব 0.905 গ্রাম পার লিটার হলে রক্তে গ্লুকোজের মোলারিটি কত? এবার মোলারিটি বলতে আমরা কি বলছি? মোলারিটি বলতে আমরা বলছি কি মোল পার লিটার নয়, মোল বাই লিটার। মানে 1 লিটার আয়তনে এটা হচ্ছে কি দ্রাব্যের মোল, এটা হচ্ছে দ্রাব্যের মোল, আর নিচে কি হবে দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন কিসে? লিটারে। দ্রবণের আয়তন কোন এককে? লিটার এককে। এখান থেকে আমাদের অঙ্কটা দেখো, আমাদের কী দিয়েছে? গাঢ়ত্ব দেওয়া আছে গ্রাম পার লিটারে, গাঢ়ত্ব দেওয়া আছে গ্রাম পার লিটারে। এখান থেকে আমাদের নিয়ে যেতে কিসে? মোলারিটিটা নিয়ে যেতে হবে। এই হচ্ছে কনভার্সন দিয়েছে তোমাকে কোশ্চেনে। তো এটা কী করে করবে দেখো, বলেছে কি আমরা প্রথমে দেখে নিলাম গ্লুকোজ C6H12O6। এই গ্লুকোজের আণবিক ওজন কত হয়? আণবিক ওজন সমান 12 × 6 + 12 × 1 যোগ কত হয় 16 × 6। টোটালটা যোগ করলে আসবে কত 180। ক্যালকুলেশন দেখবে যোগ্যের কত আসছে 180। এবার নেক্সট তোমাকে কী করতে হবে, যে যেটা বলেছে কত 0.905 গ্রাম পার লিটার গ্লুকোজ, গ্রাম পার লিটার কি গ্লুকোজ। এখান থেকে আমরা কী লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে 1 লিটার রক্তে গ্লুকোজ আছে
কতটুকু 0.905 গ্রাম। 1 লিটার রক্তে গ্লুকোজ আছে 0.95 গ্রাম। তো এবার দেখো আয়তন নিচে লিটারটা চলে এসছে, নিচে আয়তনটা চলে এসছে, মানে 1 লিটার রক্তে গ্লুকোজের পরিমাণ পেয়েছি এত গ্রাম। এত গ্রাম মানে কত গ্রাম, কত মোল গ্লুকোজ বের করলে হয়ে যাবে? আমরা জানি 180 গ্রাম গ্লুকোজ মানে কত মোল? 1 মোল গ্লুকোজ, C6H12O6। এখান থেকে যদি 0.905 গ্রামের ওজন কত হবে, মোলে কত আসবে? 0.905 বাই 180। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত না 0.005 মোল, 0.005 মোল। এবার এখান থেকে আমরা কী দেখলাম? এখান থেকে আমরা দেখলাম যে 0.005 মোল গ্লুকোজ থাকে 1 লিটার রক্তে। তো এটাই আমাদের মোলারিটি নয় কি? তো মোল এত মোল থাকলে, এত মোল যদি 1 লিটারে থাকে, তো 1 লিটারে যত মোল থাকে সেটাই তার মোলারিটি হয়। তবে মোল কত হবে? অতএব মোল হবে 0.005 মোল। উত্তর অপশান সি। বোঝা গেল? আরেকবার দেখে নাও। কোশ্চেন দিয়েছিল কত? গ্লুকোজের গাঢ়ত্ব দেওয়া ছিল গ্রাম পার লিটারে। সেখান থেকে রক্তে গ্লুকোজের মোলারিটি বের করতে হবে। তো গ্রাম পার লিটার থেকে মোলারিটি কী করে নিয়ে যেতে? মোলারিটি মানে আমরা কী জানি? মোলারিটি মানে জানি দ্রব্যের মোল বাই দ্রবণের আয়তন লিটারে। তো এখান থেকে আমরা বলতে পারি যে গ্লুকোজ যেটা আছে C6H12O6 এর আণবিক ওজন কত হবে? 180 হবে। তো 0.905 গ্রাম পার লিটার গ্লুকোজ বলতে কী বোঝায়? একটা রক্তে গ্লুকোজ আছে 0.905 গ্রাম। সুতরাং আমরা যে 0.059 গ্রামের মোল সংখ্যা আমরা বের করে নিলাম, মানে কি 180 গ্রাম গ্লুকোজ মানে 1 মোল গ্লুকোজ। সেখান থেকে 0.059 গ্রাম গ্লুকোজ মানে কতটুকু হবে? 0.005 মোল গ্লুকোজ আসলো। তো এই যে গ্লুকোজটা 0.005 মোল গ্লুকোজ কতটুকু আছে? 1 লিটার রক্তে আছে। সেটাই তো কি মোলারিটি নয়? 1 লিটার দ্রবণের মধ্যে যতটুকু মোল থাকবে সেটাকে তো কী বলা হয়? মোলারিটি বলা হয়। তাই উত্তর হলো অপশান সি। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 4। তো কোশ্চেন নম্বর 4 করার আগে আমি তোমাদের বলে দিচ্ছি যে যারা তোমরা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে কী করবে? সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে দ্রুত নোটিফিকেশান পাওয়ার জন্য। এইভাবে তোমাদের জানো চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ মডেল কোশ্চেন অ্যান্সার করানো হচ্ছে, মানে মডেল কোশ্চেনের পরপর করানো হচ্ছে। এইভাবে তোমাদের ধীরে ধীরে প্রত্যেকটা মডেল কোশ্চেন করানো হবে। তারপরে দেখো কোশ্চেন নম্বর 4 কী বলেছে? স্তম্ভ দিয়েছে, স্তম্ভ মিলাতে বলেছে। স্তম্ভ কী করে মিলাতে হবে না, এখানে ইলেকট্রোমিনাইজ দিয়ে দিয়েছে, দিয়ে 4টি আয়নের ভিতরে কার কোনটা ইলেকট্রোমিনাইজ সেটা জানতে চেয়েছে। কার কোনটা ইলেকট্রোমিনাইজ জানতে চেয়েছে। এবার তোমরা এখানে কী করে করবে? দেখো কী আছে? Fe2+ আছে না? Fe2+ ইলেকট্রোমিনাইজ কী হয়? Fe2+ হয় কত? Fe হচ্ছে 26। Fe2+ ইলেকট্রোমিনাইজ কত আসবে? 1s। এখানে তোমাদের দেখো তো শর্ট প্রয়োজন আর্গন দিয়ে দিয়েছে, আর্গন দিয়ে করি। আর্গনের থাকে কতগুলো? 18টা ইলেকট্রন। আর্গন তো কটা ইলেকট্রন? তো 18টা ইলেকট্রন যত পর্যন্ত হয়ে গেছে। তারপরে Fe2+ মানে কটা ইলেকট্রন? Fe2+ 24টা ইলেকট্রন। তবে আর্গন পর্যন্ত হয়েছে 18টা ইলেকট্রন। বাকি 6টা ইলেকট্রন কোথায় থাকবে? বাকি 6টা 3d6-এ থাকবে। বাকি 6টা কোথায় থাকবে? 3d6-এ। কারণ Fe যে ইলেকট্রোমিনাইজ ছিল সেটা কি ছিল? 4s2 3d6। Fe2+ হয়েছে মানে দুটো ইলেকট্রন কোথা থেকে বেরোবে? 4s থেকে দুটো ইলেকট্রন বেরোবে, তাই ইলেকট্রোমিনাইজ পড়ে থাকবে আর্গন 3d6। নেক্সট কত আছে? নিকেল 2+, Ni2+। Ni কত হয়? 28, অর্থাৎ এই ইলেকট্রোমিনাইজ কত হয়? Ar 18। তারপর হবে 3d26, যেহেতু 3d8। তারপরে দেখো কত আছে? Cu+ আছে না? Cu এর কত হয়? 29। তাই সি এর রিটার্ন কত হয়? এটা আর্গন মানে 18টা হয়ে গেল। এবার 18 29 হচ্ছে Cu এর। Cu+ এর কত হবে? 28টা হবে। 28টা ইলেকট্রনের মধ্যে 10টা চলে গেছে কত না? আর্গনে চলে গেছে 18টা, আর পরে থাকবে 3d-তে 10টা। আর একটা অপশান কী আছে না? Mn2+। Mn এর কত হয়? 25। 2+ মানে কত হয়? 23 ইলেকট্রন কী করে থাকবে? আর্গনে থাকবে কত? 18টা, আর 3d-তে থাকবে 5টা। এই হচ্ছে ইলেকট্রন। এবার দেখো কোনটার সাথে মিলছে। দেখো অপশান মিলছে কোনটা? যে বি নম্বর উত্তর মিলছে, অর্থাৎ একের সাথে Cu+, 2-এর সাথে কে আসছে? 2-এর সাথে আসছে দেখো যে এতে কে আছে? Fe2+। 3-এর সাথে কে আসছে?
mn 2 প্লাস, আর 4-এর সাথে কি আসছে ni 2 প্লাস। এই গেল উত্তর, তোমাদের উত্তর অপশান বি হচ্ছে উত্তর। কত নম্বর কোশ্চেন হলো এটা? 4 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেন কী বলেছে? 5 নম্বর কোশ্চেনে বলেছে যে এইচ পরমাণুর n সমান 5, এইচ পরমাণুর n সমান 5 শক্তি স্তরের ঘূর্ণায়মান ইলেকট্রনের ডিবগলির n সমান 5 শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? এখানে বলেছে r0 সমান এইচ পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ। সুতরাং আমরা কি জানি? আমরা ডিবগলি সমীকরণ থেকে একটা জানি কি, ডিবগলির সমীকরণ থেকে কি জানি আমরা? সমীকরণ থেকে যখন আমরা ব্যাসার্ধ ইনক্লুড করবো, এখান থেকে আসে কত? 2πr = n ল্যামডা। এটা কি ডিবগলি একটা সমীকরণের রূপ? তো ডিবগলির যে মেন সমীকরণ ছিল ল্যামডা সমান h/mv, ল্যামডা h/mv। এখান থেকে আমরা চেঞ্জ করে কি পেয়েছি? আমরা পেয়েছি এখান থেকে 2πr সমান n ল্যামডা। এবার আমাদের বের করতে বলেছে কত? বের করতে বলেছে 5 নম্বর কক্ষপথের ইলেকট্রনের ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের মান। কত নম্বর? 5 নম্বর। আমরা জানি কি rn সমান কত হয়? r1 × n²/z। এর আমাকে বলেছে এইচ পরমাণুর ক্ষেত্রে, এইচ এর ক্ষেত্রে r5 মানে 5 নম্বর কত হবে? এটার মান দেওয়া আছে কত? r0 × 5² মানে 25। এটা পেলাম r5 এর মান। তো এখান থেকে কী পাচ্ছি আমরা? 2πr5 = 5 ল্যামডা। এই তো এখান থেকে কত আসলো? ল্যামডা = 2πr5 এর মান কত আছে? না, r5 এর মান বেরিয়েছে দেখো, r0 × 25/5। 5 দিয়ে গেল কত? 5 সমান 10πr0। তো কথা হলো 10πr0। এটা কোন অপশান আছে? না, অপশান আছে অপশান নম্বর সিতে আছে। তো উত্তর হলো কত? 10πr0। নেক্সট কত নম্বর কোশ্চেন? 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6-এ কী বলেছে? বলেছে দেখো, এটা বিবৃতি, দুটো বিবৃতি দেওয়া আছে, জানতে চাইছে কোন বিবৃতি সঠিক কোন বিবৃতি ভুল। বিবৃতি 1-এ বলেছে Li+a এর রেখা বর্ণালী এবং স্থায়িত্ব বোরের তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। 1 নম্বর স্টেটমেন্টে কী বলেছে দেখো? বলেছে যে Li+, তো Li+ এর যে ইলেকট্রন, কটা ইলেকট্রন সিস্টেম? Li হচ্ছে 3। Li এর পরমাণু ক্রমাঙ্ক 3, অর্থাৎ প্রোটন সংখ্যা কত? 3। এবং ইলেকট্রন সংখ্যা কত থাকে? ইলেকট্রন সংখ্যাও 3 থাকে, কারণ প্রোটন ইলেকট্রন সেম। ইলেকট্রন থাকে 3টে। সেখানে Li+ যদি হয়, Li+ এর ইলেকট্রন কতগুলো? 2টো। Li+ এর কত ইলেকট্রন আছে? 2টো ইলেকট্রন। আর আমরা জানি বোর মডেল শুধুমাত্র একটা ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য, একটি ইলেকট্রন যুক্ত পরমাণু বা আয়ন এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বোর মডেল, এর ক্ষেত্রে প্রযোজ্য। বিবৃতি 1 কী আছে? ভুল হবে। নেক্সট 2 নম্বর বিবৃতি দেখো কী বলেছে? 2 নম্বর বলছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালীর রেখাগুলির আরও সূক্ষ্ম রেখায় বিবর্তিত হয়, যা বোরের তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। তাই বিবৃতি 2 কি? বিবৃতি 2 হচ্ছে ঠিক। তো উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ 1 ভুল এবং 2 ঠিক। নেক্সট এই যে এখানে বলেছে যে কোনটা? যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর রেখাগুলি আরও সূক্ষ্ম রেখায় ভেঙে যায়। এই ঘটনাকে বলা হয় কি? এই ঘটনাকে বলা হয় জিম্যান প্রভাব। কী বলা হয়? জিম্যান প্রভাব। জিম্যান প্রভাব হয় কোথায়? চৌম্বক ক্ষেত্রে। চৌম্বক ক্ষেত্রে রেখাগুলি আরও ক্ষুদ্র রেখায় ভেঙে যায় চৌম্বক ক্ষেত্রে। আর একইভাবে স্টার্ক ইফেক্ট দেখা যায় কোথায়? স্টার্ক ইফেক্ট দেখা যায়, স্টার প্রভাব দেখা যায় তড়িৎ ক্ষেত্রে, রেখাগুলি আরও সূক্ষ্ম রেখায় ভেঙে যায়। এটাকে স্টার্ক ইফেক্ট বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো ভালো করে? বলেছে নিম্নলিখিত কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক নয়, অর্থাৎ ভুল আছে। অপশান এতে কী বলেছে? n সমান 3, l সমান 2, m সমান কত? -1 আর l সমান +½ 2 নম্বর অপশান কী বলেছে? n সমান 2, l সমান কত? 2, m সমান কত? +½ m সমান +1 আর s সমান +½ সিতে কী বলেছে? সিতে বলেছে n সমান কত? 2, l সমান 1, m সমান +1 আর s সমান -½ তারপরে ডি কি? ডি হচ্ছে n সমান 3, l সমান 1, m সমান কত? -1 আর s সমান -½ এই তো 4টে অপশান দেওয়া আছে, 4টে কোয়ান্টাম সংখ্যার সেট। এর মধ্যে হচ্ছে কোনটি কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক নয়? ভুল আছে। তো এই ভুল আছে আমরা কী করে জানি? যদি n এর ভ্যালু কত হচ্ছে? n এর ভ্যালু যদি n হয়,
তো এল এর ভ্যালু কত হয় আমরা জানি, এল এর ভ্যালু হয় n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত হয় এল এর ভ্যালু। আর এম এর ভ্যালু কত হয়, এম এর ভ্যালু হয় -l থেকে +l। আর এস এর ভ্যালু কত হয়, +-½ হয় +½ নয়তো -½ +-½ নয় +½ অর -½ এবার দেখো এন এর ভ্যালু কত আছে, এখানে অপশান এতে আছে n=3, তো এল সমান আছে 2, তো এটা সত্য, কারণ দেখো এন এর মান যদি n হয়, এল এর মান কত হয়, n-1 পর্যন্ত হয়। এন এর মান যদি 3 থাকে, এল এর মান 2 হতে পারে, সম্ভব। এল এর মান 2 হলে এম এর মান কত হতে পারে, -2 +2 -2 -1 0 +1 -1, তো -1 দেওয়া আছে, এটা ঠিক, তবে এটা ঠিক কন্ডিশনাল সেট। 2 নম্বর বলেছে দেখো n=2 এর জন্য l=2, এটা কি পসিবল হবে? n যদি 2 হয়, এল এর মান 2 হওয়া সম্ভব নয়, তাই উত্তর আমাদের অপশান বি হচ্ছে উত্তর। কোনটি ভুল যেহেতু জানতে চেয়েছে, তাই উত্তর অপশান বি। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলেছে, ডি উপকক্ষের ড্যাশ কক্ষকে ডোনাট উপস্থিত। কোন কক্ষকে ডোনাট উপস্থিত? আমরা জানি ডি জেড স্কোয়ারে ডোনাট উপস্থিত। কোনটাকে ডোনাট বলে? এটা যদি জেড অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, সাপোজ এটা যদি জেড অ্যাক্সিস হয়, তবে ডি জেড স্কোয়ার অরবিট কী হয়ে থাকে, এই বরাবর থাকে ডি জেড স্কোয়ার, জেড স্কোয়ার অক্ষ বরাবর লোকগুলো থাকে, আর এর মাঝামাঝি এক্স অক্ষ বরাবর এরকম একটা ডোনাট রিং থাকে, এইভাবে রিং থাকে, এটা এই লোভ, এটা এই লোভ, আর মাঝে থাকছে রিং, এটাকে বলা হয় ডোনাট। ডোনাট মানে ডোনাট কোথায় উপস্থিত থাকে? ডোনাট উপস্থিত থাকে ডি জেড স্কোয়ার অরবিটালে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটির পরাচুম্বকত্ব সর্বাপেক্ষা বেশি? কোনটির পরাচুম্বকত্ব সব থেকে বেশি কার উপরে নির্ভর করবে? অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপরে নির্ভর করে পরাচুম্বকতা। যদি কারো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বেশি হয়, তার পরাচুম্বকতা বেশি হবে। কী হলে পরাচুম্বকতা কার উপর নির্ভর করবে? আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করবে। তো এদের মধ্যে কার অযুগ্ম সংখ্যা কত হবে ইলেকট্রন, সেটা তোমরা ইলেকট্রোবিন্যাস প্রত্যেকে করবে। ইলেকট্রোবিন্যাস আশা করি সবাই জানো। ইলেকট্রোবিন্যাস জানলে অবশ্যই ইলেকট্রোবিন্যাস করবে এবং কমেন্টে জানাবে তোমাদের কোন ধরনের ইলেকট্রোবিন্যাস এসেছে। আমি ডিরেক্ট ইলেকট্রোবিন্যাস লেখার চেষ্টা করছি। দেখো কী করে করবো। এতে দেওয়া আছে এমএন কত দেওয়া আছে না 2+। এমএন পূর্ণ ক্রম কত হয়? এম হচ্ছে 25, এমএনের কত হয় 25, তো এমএন 2+ ইলেকট্রন কতগুলো থাকে? 23টা ইলেকট্রন। আমাকে ইলেকট্রন কত হয়? 23টা। এখান থেকে আমরা করতে পারি কি, আর্গনকে ডিরেক্ট লিখতে পারি, তো আর্গন 18টা হয়ে গেল। তারপর আছে 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন কোথায় থাকবে? 3d5-এ থাকবে। কারণ এটা ছিল কি, এর আগে ছিল কোনটা? আগে ছিল AR18 4s2 3d5, এরকম ছিল ইলেকট্রন বিন্যাস এমএনের। এটা হচ্ছে এমএন ইলেকট্রন বিন্যাস। যখন এমএন থেকে 2+ হয়েছে, তখন 4s-এর 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে। 4s-এ কত? 3d5। 3d5 অর্থাৎ এন, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? 5। মানে এই যে ডি এর কটা অরবিটাল? 5টা অরবিটাল ডি এর, 5টা অরবিটালের প্রত্যেকটাই একটা করে কি থাকে? ইলেকট্রন থাকে। তাই অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? অযুগ্ম ইলেকট্রন সবগুলো অযুগ্ম ইলেকট্রন, তো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5টা। কার ক্ষেত্রে? Mn2+-এর অযুগ্ম n=5। একইভাবে বাকি অপশনগুলো চেক করে নিতে হবে একবার। Fe2+-এর কত হয়? 26, ইলেকট্রন করলে হয় 24 ইলেকট্রন করতে হবে আমাকে, কারণ 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে। এগুলো কত হবে? আর হলো কত? 18, আর কটা? 24-এর জন্য 6 জায়গা 3d6। 3d6-এর কটা অযুগ্ম থাকবে? যে তোমাদের ডিরেক্ট মুখস্থ না থাকে, ইলেকট্রন সেরকম করে নিলে 3d6-এর কটা হবে? 1টা 2টো 3টে 4টে 5টা গেল, 6 নম্বর ইলেকট্রন এখানে আসবে। এইভাবে ইলেকট্রন করা হয়। 6 নম্বর ইলেকট্রন এখানে ঢুকেছে। তবে এর ক্ষেত্রে n সমান, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন কত আছে? এখানে দেখো 1টা 2টো 3টে 4টে হচ্ছে অযুগ্ম ইলেকট্রন। n সমান কত? 4। একেবারে 3 নম্বর অপশানে কী দেওয়া আছে? 3 নম্বর অপশান থেকে CO2+। কোবাল্টের কত ইলেকট্রন আছে? কোবাল্ট হচ্ছে 27। 27 মানে কত? 25। কোবাল্ট 2+। কোবাল্ট 2-এ কটা ইলেকট্রন থাকে? 25টা ইলেকট্রন থাকে। 25টা ইলেকট্রনের ইলেকট্রন কত হবে? আর্গন হবে 18টা হলো। তারপরে কত? 3d এখানে 25 মানে 7টা ইলেকট্রন। তো 3d7-এ কটা অযুগ্ম ইলেকট্রন থাকে? 1 2 3 4, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তো অযুগ্ম কত? দেখো 3খানা। n সমান কত? 3। একেবারে 4 নম্বর অপশানে কি আছে? 4 নম্বর অপশানে আছে যে Ni2+। 4 নম্বর অপশানে কি আছে? Ni2+। তো Ni2+-এর ক্ষেত্রে কি হয় না, Ni2+, Ni হচ্ছে 28টা ইলেকট্রন, টোটাল 26টা ইলেকট্রন আছে।
26টা ইলেকট্রন Ni2+ থাকার জন্য আর্গনের ইলেকট্রন কত হবে, আর্গনের 18, তারপরে আছে কত 26 মানে আরও 8টা আছে 3d8, 8টা আছে 3dতে। তো এর 3d8 মানে কত ইলেকট্রন, 1 2 3 4, এখানে আছে 1টা 2টো 3টে 4টে 5টা, এটা হচ্ছে 6 7 8, তাহলে কটা ইলেকট্রন আছে, n=2 আছে। অর্থাৎ আমাদের যে 4টি ইলেকট্রন বিন্যাস করলাম Mn Mn2+, Fe2+, CO2+ আর নিকেল2+, এর মধ্যে দেখা গেল কার ক্ষেত্রে না Mn2+ এর ক্ষেত্রে n=5 অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5 সর্বাধিক হওয়ার জন্য আমাদের যে কোশ্চেন বলছে কার পরাচুম্বকতা সব থেকে বেশি, উত্তর হবে Mn2+ এর পরাচুম্বকতা সব থেকে বেশি। নেক্সট কত নম্বর, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, যে ম্যানমেড হ্যালোজেন কোনটি, ম্যানমেড হ্যালোজেন হলো অ্যাস্টাটিন। অপশান ডি হচ্ছে উত্তর, অ্যাস্টাটিন হচ্ছে ম্যানমেড অর্থাৎ মানুষের তৈরি একটা হ্যালোজেন। নেক্সট কত 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি বিবৃতি স্টেটমেন্টের প্রশ্ন, বিবৃতি এবং কারণের প্রশ্ন। কোশ্চেনটা ভালো করে পড়বে এবং দেখবে কোনটা উত্তর হচ্ছে এর মধ্যে। দেখো কি বলেছে বিবৃতি, আর এতে কি বলে বিবৃতি কি বলেছে, বিবৃতি বলেছে যে O2- এবং Mg2+ এর আয়নীয় ব্যাসার্ধ একই হয়। O2- এবং Mg2+ এর ব্যাসার্ধ তো সেম। এটা দুজন দেখো আইসোইলেকট্রনিক বিসিস, আইসোইলেকট্রনিক বিসিস হলে কি হয়, ক্যাটায়ন আকার ছোট হয়, এনায়ন আকার বড় হয়। তবে যে বিবৃতি 1 দিয়েছে সেটা কি দিয়েছে, সেটা বড় ভুল, বড় আকারের ভুল, কারণ এই দুজনের আকার কি সমান হতে পারে না। তার কারণে কি বলেছে দেখো, বলেছে কি O2+ এবং Mg2+ উভয় আয়নে সমইলেকট্রনীয়, আর হচ্ছে সঠিক, এ ভুল হলো আর হলো সঠিক। 11 নম্বর কোশ্চেনের এ ভুল কিন্তু আর সঠিক। উত্তর আছে কোনটা, অপশন ডি। তবে এটা সঠিক ব্যাখ্যা নয় হবে, কারণ আয়নের ব্যাসার্ধ সমান হয় না দুজনের। নেক্সট 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কি বলছে, একটি পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রন সমূহের ওপর একটি নির্দিষ্ট অন্তর্বর্তী কক্ষের অন্তর্গত SPDF এর কক্ষসমূহের আবরণী প্রভাবের সঠিক ক্রম কি। আর কথা কোশ্চেনটা বলছে, কোনো পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রন সমূহের ওপর একটি নির্দিষ্ট অন্তর্বর্তী কক্ষের অন্তর্গত SPDF কক্ষসমূহের আবরণী প্রভাবের মান সঠিক ক্রম কোনটা হয়। আমরা সকলে জানি এস এর আবরণী ক্ষমতা সব থেকে বেশি, তারপরে ডি, SP, তারপরে ডি, তারপরে এফ। এই হচ্ছে আবরণী ক্ষমতার ক্রম। এটা কিসের ক্রম, আবরণী ক্ষমতা, আবরণী ক্ষমতার ক্রম হচ্ছে SPDF। এস এর আবরণী ক্ষমতা সব থেকে বেশি। আবরণী ক্ষমতা মানে কি, আবরণী ক্ষমতা মানে এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কে থাকে, প্রোটন পজিটিভ থাকে, প্রোটন থাকে, এবং নিস্তরিত কে থাকে, নিউট্রন থাকে। আর ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করে, এই তো। আর প্রত্যেকটা কক্ষপথে এই গৌণ কর্ণ সংখ্যার উপস্থিত থাকে। এর মধ্যে এস এর আকৃতি স্ফেরিক্যাল, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে থাকে, এর আকৃতি কি হয় স্ফেরিক্যাল। পি এর আকৃতি ডাম্বেল আকার, অর্থাৎ এটা পিকে সেন্টার একে কেন্দ্র করে এরকমভাবে যে কোনো অক্ষে ঘুরে বেড়াতে পারে। এটা কি হচ্ছে, যেটা হচ্ছে সঠিক নয়। তো এই আবরণী ক্ষমতা কার সব থেকে বেশি হবে, এস এর আবরণী ক্ষমতা সব থেকে বেশি, কারণ এটা শেপের জন্য, স্ফেরিক্যালের জন্য, মানে পুরোপুরি নিউক্লিয়াসকে ঘিরে রাখে, অর্থাৎ নিউক্লিয়াসকে বাইরের ইলেকট্রন থেকে সরিয়ে রাখতে চাই। নেক্সট কত নম্বর, 13। নেক্সট কত নম্বর কোশ্চেন, 13। কি বলেছে দেখো 13 নম্বর প্রশ্ন, 117 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের IUPAC এর নাম লেখো। কত, 1 1 7। 117 জন্য IUPAC এর নাম কি হবে, একের জন্য কি হয় আমরা জানি, একের জন্য আন হয়, আবার এক, তাই আবার আন, তবে আন হলো 7 মানে কি হয় সেপ্টিয়াম, 7 মানে কি হয় সেপ্ট, SCPT, আর লাস্টে যোগ হয় IUM। এটা হচ্ছে লাস্টে IUPAC নোমেনক্লেচারের নামকরণের শর্ত, লাস্টে কি হবে IUM যুক্ত হবে। তো তাহলে কি আন সেপ্টিয়াম, এটা হচ্ছে উত্তর 117-এর নাম। তারপরে নেক্সট কত নম্বর, 14 নম্বর। 14 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 দুটো মিলাতে বলেছে। যে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর মধ্যে কি কিসের ধরনের মিল, স্তম্ভ 1 আছে অণু, আর স্তম্ভ 2 বলছে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা। তো দেখা যাচ্ছে নিয়ন Ni2-তে কতগুলি বন্ধন হয়, বন্ধন ক্রম 0 হয়, Ni-র বন্ধন ক্রম কত 0, কারণ Ni নোবেল গ্যাস।
তারপরে বলেছে কি N2 এর বন্ড অর্ডার মনে রাখবে 3 হয়, N2 এর বন্ড অর্ডার কত হয় 3 হয়। তারপরে কি আছে F2 এর বন্ধন কোণ কত হবে, F2 এর বন্ধন কোণ 1 হবে, আর O2 এর বন্ধন কোণ কত হবে 2 হবে। এই তো বন্ধন কোণের জিনিস। নেক্সট কত কোশ্চেন নম্বর 15। কোশ্চেন নম্বর 15তে কি বলেছে, বলেছে ClO4 মানে ICl4 মাইনাস যৌগে কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা কত। তো এর সংকরণ অবস্থার সূত্র কি আমরা জানি, সংকরণ অবস্থা কী করে বলতে হয়, H = হাফ, সূত্রের হাফ, তারপরে ব্যাকেট লাগিয়ে দিতে হয় কেন্দ্রীয় পরমাণুর যোজক ইলেকট্রন। তো কেন্দ্রীয় পরমাণু কি আছে আয়োডিনের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে 7খানা, আয়োডিনের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে 7টি ইলেকট্রন, কারণ এটি হ্যালোজেন। তাই হলো 7 যোগ কটা একযোজী পরমাণু আছে আইকে ঘিরে, আইকে করে 4টে একযোজী পরমাণু আছে, আর মাইনাস আছে -4 তাই +1, তো কত আসলো হাফ ইন্টু 7 4 11 একে 12 কাটলে 6 হচ্ছে sp3d2। তবে 15 নম্বর কোশ্চেনের উত্তর আসলো কি না sp3d2 সি, অপশন সি হচ্ছে উত্তর। নেক্সট কত নম্বর কোশ্চেন না, নেক্সট হচ্ছে 15 পরে 16 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিত লবণটির অস্তিত্ব কোনটির আছে। আমরা জানি যে লবণটির অস্তিত্ব আছে সেটা হচ্ছে KHF2 লবণের অস্তিত্ব রয়েছে। এর মধ্যে কি আছে KHF2 লবণের অস্তিত্ব অল্প পরিমাণে লাগবে। তবে KHF2 এসেছে কোথা থেকে, K+HF2 মাইনাস থেকে এসেছে। আর এই HF2 কোথা থেকে এসেছে, HF2 আছে HF+F, বলতে পারি আমরা HF+F মাইনাস থেকে এসেছে HF মাইনাস। এবার এটা কীভাবে তৈরি হয়, এটা হচ্ছে H আর F কী করে একটা বন্ধনে যুক্ত সমযোজী বন্ধন, আর এই F মাইনাসটা এই Hর সাথে কী করে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এইরকম চেন আকার গঠন হয় কার, KHF2। তাই আমরা বলতে পারি KHF2 এই 4টে লবণের মধ্যে বেশি পরিমাণে দ্রবীভূত হয়। 16 নেক্সট কোশ্চেন 17 নম্বর। 17 নম্বর প্রশ্নে কী বলেছে, বলেছে নিচে উল্লেখিত বন্ধন ক্রমের সঠিক ক্রমটি লেখো। কিসের বন্ধন ক্রমের সঠিক ক্রম, তো বন্ধন ক্রমের সঠিক ক্রমের উত্তর কী হবে। নেক্সট কত নম্বর কোশ্চেন, নেক্সট হচ্ছে 17 প্রশ্ন কি বলেছে যে নিম্নলিখিত কোনটির বন্ধন কোণের সঠিক ক্রম। বন্ধন কোণের ক্রম কাকে সাজাতে বলছে, O2 কে O2 প্লাস আর O2 মাইনাস, এই তো। তো এর মধ্যে বন্ধন ক্রম বা বন্ড অর্ডার বিও কী করে বের করা যায় না, বন্ড অর্ডার বের করার একটা কী রয়েছে, একটা ট্রিক্স রয়েছে। ট্রিক্স মানে কত না 14 যদি হয়, 14 যদি ইলেকট্রন থাকে তার বন্ড অর্ডার হয় 3। 14 থেকে যত এক এক করে বাড়বে তো কত পয়েন্ট হাফ করে কমবে, বন্ড অর্ডার কমবে। তবে O2 এর টোটাল ইলেকট্রন কত হয়, O2 এর 8 দুগুণে 16টা ইলেকট্রন, O2 প্লাসের কত ইলেকট্রন হয় 15টা ইলেকট্রন, আর O2 মাইনাস ইলেকট্রন কত 17টা ইলেকট্রন। তবে 14 জন কত হয় 3 হয়, তো 15 জন কত হবে 2.5 হবে, 16 জন কত হবে 2 হবে, আর এর জন্য 1.5 হবে। এই তো কি আসলে বন্ধন ক্রম। তাই বন্ধন ক্রম কার সব থেকে কম কার সব থেকে বেশি পেলাম আমরা, O2 প্লাস, তারপরে কি হবে O2 তারপরে O2 মাইনাস। এই হলো আমাদের অ্যান্সার। নেক্সট কত 18 নম্বর প্রশ্ন, বলছে কোনটি রেজোন্যান্স গঠনাকৃতি সম্ভব নয়। যে কোশ্চেনটা বলেছে এর মধ্যে কোনটি রেজোন্যান্স গঠন সম্ভব নয়, অপশান যেটা আছে SO2 অর্থাৎ অপশান নাম্বার কততে ডি, যেটা সেটাই রেজোন্যান্স গঠন সম্ভব নয়। এর কারণ হিসাবে যে 3খানা অপশান রয়েছে তাদের তোমার রেজোন্যান্স স্ট্রাকচার চেক করে দেখতে পারো কালকে দেখা সম্ভব কালকে দেখা সম্ভব নয়। আমাদের অপশান এতে কি দেওয়া আছে দেখো, ClO3 মাইনাস, অপশান এতে কি দেওয়া আছে না ClO3 মাইনাস হচ্ছে যৌগ। তো এর স্ট্রাকচার কেমন হবে, সি হবে এখানে মাঝে, এদিকে কি থাকবে দেখো কি বলেছে যে কোনটি রেজোন্যান্স গঠন সম্ভব নয়। তো
তো 18 নম্বর কোশ্চেন, 18 কোনটি? অপশান এতে দেওয়া আছে কি CL3 মাইনাসের স্ট্রাকচার কী হয়? সিএল থেকে মাঝে একটা দ্বিবন্ধন অক্সিজেন একটা একবন্ধন অক্সিজেন থাকে, এর মাঝে ইলেকট্রন থাকে। এদের কী করে? এই ইলেকট্রনটা এখানে পড়ে, অর্থাৎ রেজোনেন্সে পার্টিসিপেট করে এবং এই বন্ধন ভেঙে এখানে চলে আসে, অর্থাৎ রেজোনেন্স স্ট্রাকচার কী আসে? এটা সিএল, এই বন্ধনটা দ্বিবন্ধন হয়ে যায়, এখন এই বন্ধনটা সিঙ্গেল বন্ধন হয়ে যায়, এটা মাইনাস চার্জ পড়ে, আবার এই বন্ধনটা ব্যাক করে এই বন্ধনটাকে ভাঙে। এইভাবে রেজোনেন্স স্ট্রাকচার চলতে থাকে কাজ ClO3 মাইনাসের ক্ষেত্রে। নেক্সট কী আছে? CO2 মাইনাস, যেটা হয় CO3 মাইনাস। CO3 মাইনাসের ক্ষেত্রেও কি একই ধরনের আমাদের রেজোনেন্স স্ট্রাকচার দেখতে পাই, অর্থাৎ C থাকে সেন্ট্রাল অ্যাটম এবং তিনটে অক্সিজেন থাকে, একটা দ্বিবন্ধনের অক্সিজেন থাকে আর দুটো এক বন্ধনের অক্সিজেন থাকে। এই যে বন্ধনের অক্সিজেন মাথায় কি থাকে? মাইনাস চার্জ। এই মাইনাস চার্জটা কী পরে এখানে এক বন্ধন থেকে দ্বিবন্ধনে কনভার্ট করে, সেই সাথে সাথে এই বন্ধনটা অর্থাৎ পাই বন্ধনটা ভেঙে গিয়ে অক্সিজেনের মতো ইলেকট্রন চলে যায়, দিয়ে এইভাবে স্টেপ বাই স্টেপ রেজোনেন্স স্ট্রাকচার তৈরি হয়। একেবারে P4O2 মাইনাসের ক্ষেত্রেও কী হয়? সেম টাইপের রেজোনেন্স দেখা যায়। পি থেকে মাঝে চারদিকে যে অক্সিজেনগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারা কী মাধ্যমে? রেজোনেটিং স্ট্রাকচার গঠনে সহায়তা করে। এরকম রেজোনেন্স স্ট্রাকচার গঠন করতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবার এখানে যে আরেকটা অপশান রয়েছে, অপশান ডি রয়েছে কত? SO2। এই SO2 কী করতে পারে না? SO2 রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে না, তাই আমাদের উত্তর হচ্ছে SO2। 18 নম্বর কোশ্চেন উত্তর হচ্ছে SO2। নেক্সট কত নম্বর কোশ্চেন? 19 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। নিম্নোক্ত কোন চতুস্তলকীয় গঠন বিশিষ্ট হয়? নিম্নের যে চারটে অপশান দিয়েছে তার মধ্যে কার ক্ষেত্রে চতুস্তল গঠন হয়? অপশান এতে বলছে BH4 মাইনাস, অর্থাৎ BH4 মাইনাসের ক্ষেত্রে H সমান কত? হাইড্রোজেন সমান হাফ ইন্টু বি এর কটা ইলেকট্রন থাকে? বি এর থেকে 3টে ইলেকট্রন যোগ 4টে কি একযোজি হাইড্রোজেন যোগ মাইনাস চারের জন্য একটা যোগ, তো টোটাল কত? 3 4 7 8/2 মানে 4, অর্থাৎ sp3। নেক্সট কার ক্ষেত্রে? বি এর ক্ষেত্রে হয় XeF4, এর হাইব্রিডেশন কী করে বেরোয়? হাফ ইন্টু Xe এর হচ্ছে 8টে ইলেকট্রন থাকে আর 4টে একযোজি পরমাণু F এর জন্য 4, তো টোটাল সব 12, তো 6, অর্থাৎ sp3d2। 6 লোকে sp3d2 আসলো। নেক্সট কী আছে? PCl5 এর ক্ষেত্রে কী হয়? হাফ ইন্টু পি এর থেকে কেন্দ্রের হচ্ছে 5টা, সিএল এর জন্য 5, টোটাল হচ্ছে 5, তাকে আসলে sp3d। একইভাবে SF4 এর ইলেকট্রনিক্স করে দেখলাম sp3d আসছে, তো আমাদের উত্তর আসছে কত? BH4 মাইনাস হচ্ছে sp3 হাইব্রিড, এটা চতুস্তলিক আকার দেখায়, এটা হচ্ছে উত্তর। নেক্সট কত নম্বর কোশ্চেন? 20 নম্বর কোশ্চেন দেখো ভালো করে কী বলেছে। যে 20 নম্বর কোশ্চেনটা বলেছে যে একটি ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্লাস গঠন করে। একটি ধাতু কী করে? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্লাস গঠন করে। উক্ত ধাতুটির একক কোষের কিনারার দৈর্ঘ্য কত বলেছে? যদি হয় তবে নিকটতম প্রতিবেশী কণার মধ্যে দূরত্ব কত হবে? অপশান এ 2a, অপশান বি a/√2, অপশান সিতে বলছে a/√2 আর অপশান ডিতে বলছে a√2। তো এই যে কোশ্চেনটা, যে আমরা কি জানি FCC ক্লাসের ক্ষেত্রে, অর্থাৎ FCCর ক্ষেত্রে হয় 8টা কর্নারে 8টা পরমাণু থাকে, 8টা কণা থাকে, অর্থাৎ 8টা কণার একের একটা অংশ করে থাকে এবং 6খানা ফেসে হাফ হাফ করে থাকে। তাই এইরকম FCC গঠনের ক্ষেত্রে কী হয়? FCC গঠনের ক্ষেত্রে যে কোনো একটা ফেসের, অর্থাৎ যে কোনো ফেসে কী থাকে? বর্গক্ষেত্র আকার থাকে। তো বর্গক্ষেত্রের কর্ণ বরাবর প্রত্যেকটা কণা পরস্পরকে স্পর্শ করে থাকে। কী বরাবর? বর্গক্ষেত্রের কর্ণ বরাবর থাকে। তাই বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? √2a। এই √2a সমান কত হয়? 4r হয়। তো 4r সমান √2 হওয়ার জন্য r সমান কত হলো? a/√2। তো উত্তর হলো এটা অ্যান্সার। নেক্সট কত নম্বর কোশ্চেন? নেক্সট হচ্ছে 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে কী বলেছে যে দেখো পড়ো ভালো করে কোশ্চেনটা। এ বি এবং ও পরমাণুগুলির দ্বারা গঠিত একটি মিশ্র অক্সাইড ঘনাকাকার ঘনসন্নিবেশ গঠন করে। মিশ্র অক্সাইডের ঘনকাকার একক কোষ বি মৌলের পরমাণু দ্বারা গঠিত হয়। উক্ত ঘনসন্নিবেশের অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁক এ পরমাণু দ্বারা এবং সমস্ত চতুস্তলকীয় ফাঁক অক্সিজেন পরমাণুর দ্বারা অধিকৃত থাকলে মিশ্র অক্সাইডটির সংকেত কী হবে? অপশান এ বলেছে A B2O, অপশান বি বলছে A B2O3, অপশান সি বলছে A B2O4, অপশান ডি বলছে A B2O3। তো এই অঙ্কটা করার আগে তোমাকে জানতে হবে যে আমাদের যে সিসিপি হয়, অর্থাৎ ঘনকাকার ঘনসন্নিবেশ যে জিনিসটা থাকে, তার ক্ষেত্রে যতগুলো কণা থাকে কেন্দ্রীয় পরমাণু যতগুলো কণা থাকে তার সমসংখ্যক কী থাকে? তার সমসংখ্যক থাকে অষ্টতলকীয় ফাঁক, অষ্টতলকীয় ভায়োট। এবং
চতুস্তলকে হাইড্রের সংখ্যা হয় তার কণা সংখ্যার দ্বিগুণ। অর্থাৎ কী বললাম, কণা সংখ্যার দ্বিগুণ হচ্ছে কি চতুস্তলীয় ফাঁকা এবং অষ্টতলীয় ফাঁকার সংখ্যা হচ্ছে তার কণা সংখ্যার সমান। আমরা ধরে নিলাম যদি বি পরমাণু থাকে কতগুলো, যদি বি পরমাণু থাকে এনটি, তো অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা থাকবে কি তার কণা সংখ্যার সমান অর্থাৎ এনটি। একইভাবে এ পরমাণুর সংখ্যা, দেখো কোশ্চেন বলেছে এ পরমাণু তার অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁকে জমা থাকে, তো এটা কি লিখলাম n/2 আসলে এখান থেকে অর্ধেক সংখ্যা থাকার জন্য। চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কী লিখে বলেছে এটাকে, যে কণার সংখ্যা দ্বিগুণ হয়। সুতরাং চতুস্তলকীয় ফাঁকের কণার সংখ্যা কত হবে, n×2n। এই n×2n কে থাকে, এ পরমাণু তো থাকে, এখানে থাকে কত, এ পরমাণু থাকে। এ পরমাণুগুলো বলেছে এখানে থাকে, এখানে থেকে অক্সিজেন পরমাণু বলছে। দেখো অক্সিজেন পরমাণুগুলো চতুস্তলকীয় ফাঁকা স্থানে অবস্থান করে। চতুস্তলকীয় ফাঁকের কণার সংখ্যা যতগুলো ততগুলো অক্সিজেন থাকবে, অক্সিজেন থাকে 2n। আমাদের অনুপাত করলাম এ, বি এবং ও এর কণা সংখ্যার অনুপাত কত হলো, n/2:n বললো 1:2:4। অর্থাৎ আমাদের কী আসলো, রেশিওতে আমাদের সংখ্যাটা আসলো AB2 ও 4। উত্তর আসলো AB2 ও 4। নেক্সট কত নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে কি বলছে, 25°C উষ্ণতায় 5 লিটার আয়তনের একটি ফ্লাস্কে 1 গ্রাম হিলিয়াম এবং 7 গ্রাম নাইট্রোজেন গ্যাস আছে। যদি মিশ্রণের মোট চাপ 1.4 অ্যাটমসফিয়ার হয় তবে N2 এর আংশিক চাপ কত হবে। এটা আংশিক চাপ ডাল্টনের আংশিক চাপ, এটাকে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে কোশ্চেন, আংশিক চাপ সূত্রে গাণিতিক রূপ থেকে। যে ডাল্টন আংশিক চাপ কী বলছে, পরস্পর বিক্রিয়া করে না এইরকম একটি গ্যাস মিশ্রণের প্রত্যেকটি গ্যাসের কী হবে, আংশিক চাপ তার মোল ভগ্নাংশের সমানুপাতিক। তো এই সমানুপাতিক এখানে কি হলো, পি এ সমান এক্সে বা ক্রায়ে ইন্টু পি। এই ক্রায়ের হচ্ছে মোল ভগ্নাংশ আর পিকে কী বলা হয়, পি হচ্ছে মোট চাপ। মোট চাপ হচ্ছে এখানে কি ধ্রুবক করতে ভ্যারিয়েবল এসেছে। আমাদের করতে হলে কি প্রত্যেকের আলাদা মোল আমাদের বের করতে হবে। তো NH2 সমান NH হিলিয়াম সমান কত হলো 1/4 মোল, N2 সমান কত আসলো 7/28 অর্থাৎ1/4 মোল। তো N টোটাল কত আসলো 1/4 যোগ করলে 2/4। এবার এখান থেকে আমরা পি অফ ইন্টু এক্স ইন্টু প্রথমে কত এক্স ইন্টু মূল ভগ্নাংশ বের করে নাও, বের করে আসলো কত আমার 1/2। এবার 1/2 এই সূত্রে পুট করে আমরা পেলাম কত 0.7 অ্যাটমসফিয়ার চাপ। এই হচ্ছে অ্যান্সার। অঙ্কটা ভালো করে দেখো, স্টেপ বাই স্টেপ, কিছু নেই, জাস্ট মূল ভগ্নাংশ বের করতে হবে, মানে মূল সংখ্যা বের করে মূল ভগ্নাংশ বের করতে দিলেই আমার উত্তর হয়ে গেল। নেক্সট কত নম্বর কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন। 23 নম্বরটা পড়ো ভালো করে। বলেছে যে একটা লেখচিত্র দেওয়া আছে, দিয়ে বলছে এই বিন্দুর মান কত হবে। এই লেখচিত্রটা কী লেখচিত্র, এই লেখচিত্র হচ্ছে ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ। এই লেখচিত্রটা কেমন হয়, লেখচিত্র হচ্ছে ম্যাক্সওয়েল। 23 নম্বর কোশ্চেন, লেখচিত্র কেমন, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভ। এটা হচ্ছে কণা সংখ্যা। এটা যদি কি হয়, বেগ হয়, তো ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভে বলেছিলেন কি, ম্যাক্সওয়েল বলেছিলেন যে এইরকমভাবে আস্তে আস্তে কী হয়, বেগের সাথে কণা সংখ্যা চেঞ্জ হয়। অর্থাৎ কণার সংখ্যা বাড়তে থাকলে বেগ বাড়তে থাকে একটা ম্যাক্সিমাম কণার সংখ্যা এসে কী হয়, ম্যাক্সিমাম কণার সংখ্যা পৌঁছে আবার কণার সংখ্যা কমতে হবে। কিন্তু এই যে ম্যাক্সিমাম কণার যে সংখ্যা যে বেগে এসে পৌঁছায় সেটা কিন্তু ম্যাক্সিমাম বেগ নয়, এটা মনে রাখবে ভালো করে। এখানে কি ম্যাক্সিমাম কী হচ্ছে, এখানে ম্যাক্সিমাম গ্রাফ অনুসারে পেলাম এটা ম্যাক্সিমাম কণা সংখ্যা, বাট এটা ম্যাক্সিমাম বেগ নয়। ম্যাক্সিমাম বেগ এখানে আছে, ম্যাক্সিমাম কণা সংখ্যার যে বেগটা হয় সেটাকে বলা হয় কি CMP, অর্থাৎ মোস্ট প্রবাবল ভেলোসিটি। এই যে CMP এর মান কত হয়, √2RT/m, √2RT/m। এবং কিছুটা দূরে এই পজিশনে যেটা আস্তে আস্তে কণার সংখ্যা কিছুটা কম এবং বেগ কিছুটা বেশি CMP থেকে, এই বেগটাকে বলা হয় C-min, অর্থাৎ গড় বেগ। এই যে গড় বেগ C-min এর মান কত হয়, এর মান হয় √8RT/m। আর আরও পরে গিয়ে এই জায়গায় এসে কী হয়, দেখো বেগ কী হচ্ছে, বেগ অনেকটাই বেশি। এই বেগটাকে বলে CRMS বেগ, অর্থাৎ √mean² ভেলোসিটি। এখানে বেগ অনেক বেশি হয় কিন্তু কণার সংখ্যা কম থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম বেগ নিয়ে, অর্থাৎ বেশি বেগ নিয়ে কণার সংখ্যা কম ঘোরে। এবং বেশি সময় কণার একটা নির্দিষ্ট বেগ থাকে যেটা মানে হাইয়েস্ট ভেলোসিটি নয়। এখান থেকে CRMS সমান কত আসছে, √3RT/m। এগুলো ইনফরমেশন জেনে রাখো তোমরা, ডিরেক্ট তোমাদের এখান থেকে কোশ্চেন দেবে এরকম টাইপের কোশ্চেন। তো এই যে এই জিনিসটা বলেছে, অর্থাৎ যেখানে গ্রাফে যেটা বলেছে, অর্থাৎ এই পয়েন্টের এই বেগটার মান কত, এই বেগটার একটা √2RT/m আসলো। তো কোন অপশানটা এখানে ম্যাচ করছে, অপশান এ এখানে ম্যাচ করছে। অপশান এতে কি আছে যে 2RT/m ½ এটা মানে √2RT/m। তো 23 নম্বর কোশ্চেন গেল একটা। নেক্সট 24 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 24 কী বলেছে যে
6.588 ভলিউম H2O2 দ্রবণের শতকরা মাত্রায় কত হবে? এটা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে। এটা হতো অপশান এ আসবে কত 1.99, শতকরা মাত্রা কত হবে 1.99। এবার দেখো 25 নম্বর কোশ্চেন বলেছে যে সলিবল গ্যাস বা ওয়াটার গ্যাস কোনটি? কত নম্বর? 25 নম্বর কোশ্চেনে বলেছে সলিবল গ্যাস বা ওয়াটার গ্যাস কোনটি? সলিবল বা ওয়াটার গ্যাস বলা হয় কোনটাকে? বলা হয় হচ্ছে Na2SiO3। তো এটা হচ্ছে অপশান বি উত্তর। এটা সলিবল গ্যাস বলা হয়। তারপরে কোশ্চেন নম্বর 26। কোশ্চেন নম্বর 26 কী বলেছে যে গ্রুপ 2 এর কার্বনেট যৌগগুলির তাপীয় স্থায়িত্বের সঠিক ক্রম কোনটি? গ্রুপ 2 এর কার্বনেট যে মৌল তার তাপীয় স্থায়িত্বের সঠিক ক্রম আমরা ব্যাখ্যা করতে পারি কীভাবে? ব্যাখ্যা করতে পারি হচ্ছে আমরা জানি কার্বনের যে মূলক তার সাইজ কী হয়? বড় হয়। কার্বনেট আয়ন CO3 এর আকার কী হয়? অনেক বড়। আকার বড় হলে বড় আকারের ক্যাটায়ন বড় আকারের ক্যাটায়ন একে কী করতে পারে? একে সুস্থিতি প্রদান করতে পারে, সুস্থিতি দেয়। কাকে? বড় আকারের ক্যাটায়ন বড় আকারের অ্যানায়নকে সুস্থিতি দেয়। তাই আমরা জানি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে BeMg SR আর Ba উপর থেকে যত নিচে নামবো তাদের কী হয়? আয়নীয় ব্যাসার্ধ বাড়তে থাকে, তাই তাদের তাপীয় স্থায়িত্ব বাড়তে থাকবে। তাই উত্তর হবে অপশান বি। উত্তর কী হবে? অপশান বি, BeCO3, তারপরে MgCO3, তারপরে কে SrCO3, আর নেক্সট কী হবে? BaCO3। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কত নম্বর কোশ্চেন? না, নেক্সট হচ্ছে 27 নম্বর কোশ্চেন। 27 কী বলেছে যে অতিদগ্ধ প্লাস্টার কোনটা? অতিদগ্ধ প্লাস্টার যেটাকে বলে, তার মানে যে প্লাস্টার অফ প্যারিস যেটা ছিল সেটাকে যদি আমরা অত্যন্ত হিট করি, তো অত্যন্ত হিট করলে এর ভিতরে যে কেলাস জল যেগুলো থাকে সেগুলো পুরোটাই বেরিয়ে যায়। এটা তৈরি হয় কোনটা? অপশান এ CaSO4, যেটাকে অতিদগ্ধ প্লাস্টার অফ প্যারিস বা প্লাস্টার বলা হয়। নেক্সট কত নম্বর কোশ্চেন? 28 নম্বর প্রশ্ন। কত নম্বর কোশ্চেন? নেক্সট 28। কী বলে দেখো, বলেছে লিথিয়াম গ্রুপ 1 মৌলগুলির বৈশিষ্ট্যমূলক ধর্মসমূহের প্রদর্শন করলেও এটি অন্যান্য ক্ষারধাতু থেকে ভিন্ন কিছু ধর্ম প্রদর্শন করে। এই অস্বাভাবিক আচরণের কারণ হল লিথিয়াম পরমাণু ও আয়নের ক্ষুদ্র আকার ও উচ্চ আধান ঘনত্ব। অন্যান্য ক্ষারধাতুর তুলনায় লিথিয়ামের উচ্চ ধ্রুবণ ক্ষমতা, যার প্রভাবে ধনাত্মক আয়নের সর্বোচ্চ বিকৃতি দেখা যায়। এখানে উত্তর দিয়েছে কোনটা? এর মধ্যে কোনটি সমযোজী চরিত্রের ক্রমবর্ধমান ঊর্ধ্বক্রম কোনটি ঠিক বলেছে? এই যে তোমাদের এত বড় একটা কী দিয়েছে, প্যারাগ্রাফটাকে দিয়ে বলেছে এখানে একটা কোশ্চেন দিয়েছে ছোটো, যে বলেছে কোনটির, এর মধ্যে উত্তর কী হবে? তবে কোশ্চেন উত্তর হবে কোনটির সমযোজী চরিত্র সবথেকে বেশি হবে। তোমাদের এই ব্যাখ্যার ভিতরে উল্লেখ করে দিয়েছে সমযোজী চরিত্র কার বেশি হবে বলেছে। দেখো লিথিয়ামের ক্ষেত্রে বলেছে কি যে অন্যান্য ক্ষারধাতুর তুলনায় লিথিয়ামের উচ্চ ধ্রুবণ ক্ষমতা, যার প্রভাবে ধনাত্মক আয়নের সর্বোচ্চ বিকৃতি দেখা যায়। এটা হচ্ছে ঋণাত্মক আয়ন হবে অ্যাকচুয়ালি। ঋণাত্মক আয়নের সর্বোচ্চ বিকৃতি দেখা যায় কার মধ্যে? লিথিয়ামের ক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ বিকৃতি। তো সর্বোচ্চ বিকৃতি যদি লিথিয়ামের ক্ষেত্রে দেখা যায়, তবে এখানে দেওয়া আছে দেখো লিথিয়াম এবং বেরিলিয়াম দুজনের ক্ষেত্রে কী হয়? যে ক্ষুদ্র আকার হয় এবং তার লিথিয়াম প্লাস বেরিলিয়াম 2 প্লাস, এদের দুজনের আকার কি অনেক ছোট, এবং এর ধনাত্মক চার্জের পরিমাণ বেশি হওয়ার জন্য বেশি পরিমাণে বিকৃতি ঘটায়। অর্থাৎ বেশি বিকৃতি ঘটালে বেশি সমযোজী চরিত্র প্রকাশ পায়। সমযোজী চরিত্র সব থেকে বেশি হবে কার মধ্যে? BeCl2 এর মধ্যে, তারপর হবে LiCl এর মধ্যে, তারপর হবে কার মধ্যে? NaCl এর মধ্যে। NaCl এর মধ্যে আয়নীয় চরিত্র সব থেকে বেশি, তারপর LiCl, তারপরে BeCl2 এর মধ্যে সমযোজী চরিত্র সব থেকে বেশি। এই হচ্ছে উত্তর। নেক্সট কত নম্বর কোশ্চেন? নেক্সট হচ্ছে 28 থেকে 29, 29 নম্বর কোশ্চেনে কী বলেছে? দেখো ভালো করে পড়ে নাও কোশ্চেনটি, দিয়ে উত্তর করো। বলেছে যে কোরান্ডাম এর মূল উপাদান কী? কোরান্ডামের মূল উপাদান তোমরা সবাই জানো, অপশান বি Al2O3 হচ্ছে কোরান্ডামের মূল উপাদান। অ্যালুমিনাকে কোরান্ডাম বলে। নেক্সট কত? 30 নম্বর কোশ্চেন। 30 নম্বরের বিবৃতি স্টেটমেন্টের কোশ্চেন। দুটো বিবৃতি দিয়ে দিয়েছে, দিয়ে কোনটা ভুল জানতে দিয়েছে। তো বিবৃতি মান কী বলেছে? বি থেকে Al এর প্রথম আয়নন বিভবের হ্রাসের মান
এল থেকে জিএ এর প্রথম আয়নন বিভবের এল থেকে জিএ এর প্রথম আয়নন বিভবের বৃদ্ধির মানের চেয়ে বেশি হয়। আর বিবৃতি 2 বলছে জিএ এর ডি কক্ষ পুরোপুরি পূর্ণ থাকে। তো এই যে দুটো বিবৃতি আছে দুটোই কি সঠিক বিবৃতি। নেক্সট কত 31 নম্বর প্রশ্ন। নেক্সট কোশ্চেন নম্বর কত 31, যে নিম্নোক্ত কোন বিকল্পটি সঠিক নয়। অপশান এ বলছে Al2O3 জলে অদ্রাব্য, অপশান বি বলছে Al লবণসমূহ বোরাক্সবিট পরীক্ষায় সাড়া দেয়, সিতে বলছে অধিকাংশ ক্ষেত্রে সমযোজী যৌগ গঠন করে, আর AlCl3 ডাইমার হিসেবে অবস্থান করে। তার মধ্যে সঠিক নয় কোনটি? সঠিক নয় অপশান সি, অপশান বি, Al কি বোরাক্সবিট পরীক্ষায় সাড়া দেয় না, এখানে সাড়া দেয় বলেছে, এটা হচ্ছে উত্তর। নেক্সট কথা 32 নম্বর কোশ্চেন। 32 কি বলেছে দেখো ভালো করে, বলেছে যে হাইড্রাইডটি ইলেকট্রনীয় ঘাটতিযুক্ত নয়, কোন হাইড্রাইডের ক্ষেত্রে ইলেকট্রন ঘাটতিযুক্ত থাকে না। তো দেখো SiH4 কি ইলেকট্রন ঘাটতি নেই, কারণ এসআই 4টে হাইড্রোজেন আছে, 4টে হাইড্রোজেন থাকলে কি হবে 8টা এসআই এর 8টা ইলেকট্রন খুঁজে যাবে, তাই এসআই হচ্ছে ইলেকট্রন ঘাটতিযুক্ত নয়। নেক্সট কত এর মধ্যে কী দেখো বলেছিল কত H3 মানে কত, এখানে 6টা ইলেকট্রন, তাই এটা 6 ইলেকট্রন সিস্টেম। তারপরে কী হচ্ছে B2H6 অ্যাকচুয়ালি কী থেকে BH3 থেকে এসেছে, BH3 কি 6 ইলেকট্রন সিস্টেম, হ্যাঁ না সরি হ্যাঁ দেখো BH3 সিস্টেম। তারপরে কি আছে AlH3 কি AlH3 কি 6 ইলেকট্রন সিস্টেম। তো এই কার ক্ষেত্রে ইলেকট্রন পুজে যায়, যে SiH4 এর ক্ষেত্রে ইলেকট্রন পুজে যায়। নেক্সট কথা 33 নম্বর কোশ্চেন। বলেছে যে কার্ডাইস কোনটি? কার্ডাইস হচ্ছে কঠিন CO2 কে আবার কার্ডাইস বলে, কঠিন CO2। নেক্সট কত 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর কোশ্চেন বলছে সিলিকেট সমূহের মৌলিক গঠনগত একক কোনটি? আর সিলিকেটের মৌলিক একক গঠন কোনটা হবে না, অপশান ডি SiO4 মাইনাস, SiO4 4 যেটা সেটা সিলিকনের মৌলিক গঠন, এটা SiO মাইনাস, এই তো সিলিকেটের গঠন, এটা কি SiO4 মাইনাস। নেক্সট কত এবং শেষ কোশ্চেন এটার কত নম্বর কোশ্চেন 35 নম্বর হচ্ছে গ্রাফাইট ও হীরকের গঠনের কার্বন পরমাণুর সংকরিত বস্তু কি? আমরা জানি গ্রাফাইট হচ্ছে কি, গ্রাফাইট হচ্ছে sp2 হাইব্রিডাইজড আর হীরক হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এ হচ্ছে উত্তর অ্যান্সার। আশা করি সকলের অনেকের বোঝা গেছে। এবার যারা ভিডিও চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং তোমাদের গুরুত্বপূর্ণ ফিডব্যাক কমেন্টে অবশ্যই জানাবে, এবং কোথাও কোনো কোশ্চেন অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের যত দ্রুত সম্ভব মডেলের যে কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ মডেল 28খানা কোশ্চেন পেপার রয়েছে, সেগুলো যত সম্ভব শেষ করে দিয়ে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সিরিজ করানো। এখানে শেষ করছি আজকে, নেক্সট আপলোড করা হবে।